Hello and welcome to another lecture of administrative law. Today we are going to talk about the historical development of administrative law বা ঐতিহাসিক যে ঘটনাবলী যার মাধ্যমে administrative law তৈরি হয়েছে. So the topics of discussion today are the British administrative history and the ancient administrative system of Bengal. So British administrative history বা ইংল্যান্ডে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লটা কিভাবে ডেভেলপড হয়েছে সেটা আমাদের জন্য জানা প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের দেশ কিন্তু 200 বছরের মতো ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে, সুতরাং তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল, অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি, তার একটা প্রভাব আমাদের দেশের আইনে পড়েছে। আর পাশাপাশি আমাদের যে ঐতিহাসিক আইন আছে, ঐতিহাসিকভাবে আমাদের যেই ধর্মীয় সাংস্কৃতিক ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু আমাদের কিছু কিছু আইনের প্রভাব বাংলাদেশে বর্তমানে আছে। তো এই জন্যই আমাদের এই দুইটা সেক্টরে ফোকাস করতে হবে। দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের ইতিহাস। Before the 20th century, administrative law was not regarded as a separate body of law in the United Kingdom, বা সংক্ষেপে ইউকে। সো ইউকে বা ইউনাইটেড কিংডমে অ্যাকচুয়ালি 20 শতকের আগে অ্যাডমিনিস্ট্রেটিভ লকে আলাদা কোনো এক আইনের ধারা হিসেবে, আইনের একটা ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হতো না। In England, we know nothing of administrative law and we wish to know nothing about it. British jurist A.V. Dicey in 1885. 1885 সালে ব্রিটিশ জুরিস্ট A.V. Dicey তিনি বলেছেন যে ইংল্যান্ডে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলে কিছু জানি না এবং জানতেও চাই না। আসলে জানতে না চাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ লটাকে তখন ধারণা করা হতো যে এটা হচ্ছে বিউরোক্রেটিক একটা জটিলতার বিষয়, বা যখনই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লকে আলাদা করে ফেলবো জেনারেল ল থেকে, সেখানে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হবে এবং সেই জটিলতার ফলে জনগণের অধিকার খর্ব হবে। সেই খর্ব হওয়ার ভয় থেকেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লকে আলাদা কোনো আইনের ধারা হিসেবে বিবেচনা করা হতো না। Administrative discretion and administrative justice have been parts of the British legal system for centuries. But যদিও লিগাল জুরিস্টরা অ্যাডমিনিস্ট্রেটিভ লকে আলাদা কোনো আইন হিসেবে মানতে নারাজ ছিলেন, তারপরেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশনের নিজস্ব যেই চিন্তাভাবনা করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার যেই দায়িত্বটা, এই দায়িত্বটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস, যে হ্যাঁ একটা জাস্টিস আমি এনশিওর করবো, আমার কাছে কোনো একটা বিচারের জন্য আসছে, আমি সেই বিচারটা করবো। তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ক্ষেত্রে কিন্তু এই জাস্টিস করার ক্ষমতাও অ্যাডমিনিস্ট্রেশন এর ছিল। সো এটা শত শত বছর ধরে ইংল্যান্ডের সেই বিভিন্ন রাজার আমল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের কনসেপ্টটা ছিল, কিন্তু সেটাকে আলাদাভাবে কোনো আইনের আলাদা অংশ হিসেবে বিবেচনা করা হতো না, সেটাকে কমন লয়ের অংশ হিসেবে ধরা হতো। ইংলিশ লয়ার ফ্রেডরিক উইলিয়াম মেইটল্যান্ড in 1887 wrote that half of the Queen's Bench decisions were regarding administrative law. 1887 সালে ইংলিশ লয়ার ফ্রেডরিক উইলিয়াম মেইটল্যান্ড, তিনি একজন প্রমিনেন্ট লয়ার ছিলেন, প্রমিনেন্ট একজন লিগাল জুরিস্ট ছিলেন। তিনি বলেছেন যে আমি দেখেছি যে কুইন্স বেঞ্চ, যেটা হচ্ছে সর্বোচ্চ আদালত ইংল্যান্ডের, সেই সর্বোচ্চ আদালতের অর্ধেকের মতো বিচারিক বিষয়ই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ল সংক্রান্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ আইন সংক্রান্ত। সুতরাং তাহলে আমরা বুঝতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের প্রভাব কিন্তু সেই 1800 শতকেও অনেক বেশি ছিল। In 1947, the Crown Proceedings Act was passed that made the government liable to pay compensation in case of breach of tortious and contractual liabilities. So 1947 সালে কিন্তু ইংল্যান্ডে একটা আলাদা আইন পাশ হলো, সেই আইনের নাম হচ্ছে দ্য ক্রাউন প্রসিডিংস অ্যাক্ট। এবং সেই ক্রাউন প্রসিডিংস অ্যাক্টের মাধ্যমে কি হলো যে সরকারি কোনো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা সরকারি কোনো সংস্থা যদি কোনো রকম টর্টিয়াস লায়াবিলিটি, টর্টের মাধ্যমে কোনো লায়াবিলিটি যদি তাদের আসে, কিংবা কোনো একটা কন্ট্রাক্ট ব্রিচের মাধ্যমে কোনো লায়াবিলিটি আসে, তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করার আইন প্রণয়ন করা হলো, যা আগে ছিল না। ইন রিচ ভার্সেস বলউইন 1964 সালের সেই মামলা রায়, সেই রায়ে লর্ড রিড said, "We do not have a developed system of administrative law, perhaps because until fairly recently we did not need it." তো লর্ড রিড একটা মামলার রায় বলেছেন যে আমাদের ইউকের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এখন পর্যন্ত ডেভেলপ না, কারণ আমরা একে তো চাইনি, অপরদিকে আমাদের সেটার প্রয়োজনীয়তাও ছিল না।
কিন্তু আমরা দেখব যে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ইউকেও তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লটাকে স্ট্রেংথেন করেছে। However, the UK administrative law has grown ever since and has become a prominent body of law. UK administrative law কিন্তু তারপর থেকে ডেভেলপ করেছে এবং বর্তমানে একটা আলাদা বডি অফ ল হিসেবে বা একটা আলাদা আইনের ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইন ব্রিন ভার্সেস অ্যামালগামেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন 1971, লর্ড ডেনিং প্রোক্লেইমড 1971 সালে একটি মামলায় লর্ড ডেনিং বলেছেন, ইট মে ট্রুলি নাও বি সেড দ্যাট উই হ্যাভ এ ডেভেলপড সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। 1971 সালে এসে কিন্তু তখন জাস্টিস বা জাজরা বলতে পেরেছেন যে হ্যাঁ, আমাদের বর্তমানে আমরা এখন বলতে পারি আমাদের বিভিন্ন আইন আছে, বিভিন্ন কাস্টম ডেভেলপ হয়েছে, বিভিন্ন রুলস রেগুলেশনস আছে এবং এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেটিভ ল একটা স্ট্রং পজিশনে আছে। So now let's go to the ancient administrative system of Bengal. মানে আমাদের বাংলা অঞ্চলে প্রাচীনকালে কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। In the ancient period, Bengal kings used their own systems of administrative law and justice. তো প্রাচীনকালে বাংলা কিন্তু অনেক রাজার রাজ্যে বিভক্ত ছিল, বিভিন্ন রকম রাজ্য সমতট, রাঢ়, বঙ্গ, এরকম বিভিন্ন নামে কিন্তু সেই রাজ্যগুলো পরিচিত ছিল। তো এই রাজ্যগুলোর বিভিন্ন রাজা ছিলেন এবং তারা তাদের যে ধর্ম, তাদের যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক এবং ধর্মীয় আইন অনুযায়ী কিন্তু রাজ্যগুলো পরিচালনা করতেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লটাও কিন্তু সেই ধর্মীয় আইন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। চন্দ্রগুপ্ত, অশোক, শেরশাহ, আকবর, তো ইনারা হচ্ছেন দে আর দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপার অফ দ্য রিজন। তাদের সময় কিন্তু আমরা দেখেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ লতে অনেক পরিবর্তন এসেছে এবং অনেক উন্নতি ঘটেছে। The art of the government was well known to the Hindus, and the duties of the king and other organs of the state were laid down in ancient Hindu literature with minutes details. Dr. Hasan Talukdar. So Dr. Hasan Talukdar বলেছেন যে প্রাচীনকালে তো আমাদের অঞ্চলে হিন্দুদের যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব সেটা অনেক বেশি ছিল। আসলে বেসিকলি দুইটি ধর্ম ছিল তখন, সেটা ছিল প্রথমত হিন্দু এবং দ্বিতীয়ত বৌদ্ধ ধর্ম। তো এই হিন্দু ধর্মের যারা ছিলেন তারাই রাজা হতেন এবং তারাই তাদের আইন অনুযায়ী রাজ্য পরিচালনা করতেন এবং তারা তাদের সেই ধর্মীয় স্ক্রিপচারে যে আইনগুলো আছে সেই আইনগুলো সেখানে অ্যাপ্লাই করতেন। ইভেন দ্য কিংস ওয়ার বাউন্ড বাই দ্য ধর্মা অফ দ্য রিলিজিয়াস রুলস অ্যান্ড রিচুয়ালস। ধর্ম বা রিলিজিয়ন, এই রিলিজিয়ন রুলস এবং রিচুয়াল, এই রিচুয়ালগুলো দ্বারাই কিন্তু তারা প্রভাবিত হতেন এবং তাদেরকে সেই রিচুয়াল পালন করেই রাজ্য শাসন করতে হতো। The kings could not enact new laws, only followed Dharma Shastra or religious scriptures. So religious scripture তাদের বেদ, যে ধর্মগ্রন্থ ছিল, তারপর এরকম রামায়ণ, মহাভারত, তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলোতে যে আইন আছে, যে নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনেই কিন্তু রাজার রাজ্য শাসন করতে হতো। নিজের থেকে নিজের ইচ্ছামতো আইন কিন্তু রাজারা প্রণয়ন করতে পারতেন না। However, if no rule was found in Dharma Shastra, the king could use his conscience, which should be recognized by the learned Brahmins. So এখানে একটা নিয়ম ছিল যে অনেক ধরনের সিচুয়েশন কিন্তু চলে আসে যে সিচুয়েশনে কোনো রকম আইনের বইতে আইন পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে রাজা তার নিজস্ব কনসিয়েন্স ব্যবহার করতে পারতেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সে কিন্তুটা হচ্ছে যে ব্রাহ্মণ যারা আছে, প্রমিনেন্ট ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণরাই কিন্তু ধর্মশাস্ত্র সম্পর্কে সবচেয়ে বেশি জানতো তখনকার দিনে সাধারণ মানুষজন কিন্তু ধর্মশাস্ত্র পড়তেও পারতো না। যাই হোক, তো সেক্ষেত্রে ধর্মশাস্ত্র সম্পর্কে জানা ব্যক্তিদের সাথে পরামর্শ করে তারপরেই কিন্তু তিনি তার কনসিয়েন্স ব্যবহার করে নতুন আইন প্রণয়ন করতে পারতেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজার চেয়ে কিন্তু আইন প্রণয়নে ব্রাহ্মণদের ক্ষমতাটা অনেক বেশি ছিল। The king as the highest executive could issue royal edicts without violating any of the sources of law, and as the highest court could declare a custom or usage as invalid if it was opposed to the written text, but he could not go beyond that. Dr. Hasan. So Dr. Hasan আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে রাজা কিন্তু কি ছিলেন? রাজা একে তো রাজ্য শাসন করতেন, অপরদিকে তিনিই ছিলেন হাইয়েস্ট পজিশন অফ দ্য জুডিশিয়ারি। আমাদের যেমন বর্তমানে জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশন আর এক্সিকিউটিভ কিন্তু আলাদা। জুডিশিয়াল বডির হেড হচ্ছেন কে? সুপ্রিম কোর্টের জাস্টিস অর দ্য চিফ জাস্টিস। চিফ জাস্টিস হচ্ছেন আমাদের জুডিশিয়াল বডির হেড, আর আমাদের এক্সিকিউটিভ বডির হেড হচ্ছে
দ্য প্রাইম মিনিস্টার। সো এখানে কিন্তু একটা ডিভিশন আছে, কিন্তু প্রাচীনকালে সেই ডিভিশনটা ছিল না। প্রাচীনকালে ছিল রাজাই হচ্ছেন বিচারক, রাজাই হচ্ছেন রাজ্য শাসক। সেক্ষেত্রে তিনি কি করতে পারতেন, কিছু কিছু রায় প্রদান করতে পারতেন এবং তিনি আইনও প্রণয়ন করতে পারতেন। তবে এই আইনগুলো কখনোই যেন এই রিটেন টেক্সট বা এই যে তাদের ধর্মশাস্ত্রের আইনগুলো আছে সেই আইনগুলোর বিরুদ্ধে না যায়। এই ব্যাপারে কিন্তু তখনকার দিনের ব্রাহ্মণরা অনেক সতর্ক থাকতেন এবং তারা এই বিষয়টাকে মেনটেন করতেন। রাজা যদি আইনের বাইরে গিয়ে কোনো কিছু করে তাহলে তারা সেটাকে বেআইনি হিসেবে ঘোষণাও দিতে পারতেন। According to Shukra, a prominent Brahmin of the ancient times, the king can issue the following types of Raja Shashana or king's rule. Shukra ছিলেন প্রাচীন আমলের একজন প্রমিনেন্ট ব্রাহ্মণ। তো উনার মতে রাজা এই কয়েকটা রুল কিন্তু প্রমালগেট করতে পারে বা তাদের জনগণের উপর ঘোষণা করতে পারে। এছাড়াও হয়তো আরও অনেক ধরনের আইন ছিল, তবে এই তিনটি ছিল হচ্ছে প্রমিনেন্ট। নাম্বার 1 ইজ নো ব্রাইব শুড বি টেকেন বাই অর গিভেন টু দ্য কিং সার্ভেন্ট। রাজার কর্মচারীদেরকে কোনো রকম ঘুষ দেওয়া যাবে না এবং রাজার কর্মচারীরা কোনো রকম ঘুষ নিতে পারবে না। নো ওয়ান শুড হারবার এনিমিজ অফ দ্য কিং অর অফেন্ডার। রাজার যে শত্রু তাকে কেউ আশ্রয় দিতে পারবে না, কিংবা যে ব্যক্তি কোনো অপরাধ করেছে অপরাধী, সে অপরাধীকেও কেউ আশ্রয় প্রদান করতে পারবে না। Number 3, a watchman must take a round in the city during night times once in every 1.5 hours to prevent theft. ওয়াচম্যান বা যে শহরের দারোয়ান, সেই শহরের দারোয়ানদেরকে অবশ্যই রাতের বেলা প্রতি আধা ঘন্টায় কিন্তু কি করতে হবে, শহরে ঘুরতে হবে, রাউন্ড দিতে হবে, যেন কোনো রকম চুরি ডাকাতি না হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে তাদের তখনকার দিনের প্রায়োরিটি কিন্তু কি ছিল, যে প্রোটেকশন, জনগণকে প্রোটেক্ট করা, আইন ঠিকমতো মানা হচ্ছে নাকি সেটা দেখা এবং কোনো রকম দুর্নীতি যেন না হয় সেটাকে প্রতিরোধ করাই ছিল তখনকার দিনের রাজাদের সবচেয়ে বড় দায়িত্ব। So this is the end of the lecture. I hope you have understood the lecture contents. If you face any problem regarding understanding the lecture, you can email me by asking the question, or you can write in the general discussion forum and I will answer accordingly. Thank you.